সমস্ত সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তো দেখো মূলত তোমাদের 2022 সালে যে মডেল অ্যাক্টিভিটি ট্যাক্স দিয়েছে ভূগোল বিষয়ের উপর, তো সেই মডেল অ্যাক্টিভিটি ট্যাক্স নিয়ে দেখো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। দেখো মূলত তোমাদের 20 নম্বরের প্রশ্নপত্র দিয়েছে তোমাদের মধ্যশিক্ষা পর্ষদ, তো সেই প্রশ্নগুলো নিয়ে দেখো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি। তো দেখো এখানে মূলত শুধুমাত্র যে আমরা উত্তরগুলো জানবো এরকম নয়, এখানে অনেক কিছু ট্রিক শিখবো। কিভাবে 2 মার্কসের প্রশ্ন আমরা অ্যাটেন্ড করছি, কিভাবে 3 মার্কস, কিভাবে 5 মার্কস প্রশ্নগুলো আমরা লিখছি, সেগুলো এখান থেকে আমরা শিখে নেব। ও তার সঙ্গে দেখো খাতায় কিভাবে তোমরা সুন্দরভাবে রিপ্রেজেন্ট করবে তারও একটা ফরম্যাট এখানে দেখানো হয়েছে। আর যে পার্থক্যগুলো নেওয়া হয়েছে সেগুলো একটু ডিফারেন্ট টাইপ, তোমরা বা তোমাদের কাছে সেটা অনেকটা নতুন টাইপ। তো তোমাদের বলবো দেখো একটু মনোযোগ সহকারে সম্পূর্ণটা দেখো, স্কিপ না করে, তাহলে তোমরা এখান থেকে অনেক কিছু শিখতেও পারবে, আমি কথা দিলাম। তো চলো আর দেরি করবো না, আর সমস্ত ছাত্রছাত্রীকে বলবো দেখো, আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, কারণ এরকম টাইপের ভিডিও পরবর্তীতে পাওয়ার জন্য। আর ভিডিওগুলো যদি পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট বন্ধুদের শেয়ার করবে। তো চলো এবারে আমরা দেখে নিই। তো এখান থেকে মূলত দেখো তোমাদের যে প্রশ্নপত্রটা দিয়েছে সেখানে মূলত দেখো প্রথম যে একের দাগে যে প্রশ্নটা বা এখানে যেটা বলা হয়েছে, বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে মূলত 3টে প্রশ্ন থাকবে, 3টে প্রশ্নের জন্য 1 নাম্বার করে, 1 3 3। হ্যাঁ, তো এখানে দেখো প্রথম প্রশ্নটা আছে একের দাগে, অধিবর্ষের বছরটি হলো, অপশানগুলো দেখে নাও, 1996 সাল, 1994 সাল, 1998 সাল, 1990 সাল। তো এখানে দেখো অধিবর্ষ যদি বলা হয় তাহলে এখান থেকে মূলত দেখো, তাহলে 4 থেকে 4 দিয়ে প্রত্যেকটা সালকে বিভাজ্য করলে যে সালটা দেখবে 4 দিয়ে ভাগ যাচ্ছে সম্পূর্ণটা, সেটাকেই আমরা অধিবর্ষ বা লিপ ইয়ার বলবো। এখানে মূলত দেখো যে একের দাগের অপশানটা বা কয়ের দাগের যেটা আছে, অধিবর্ষের বছরটি তাহলে কি হবে, 1996 সাল। তো এবার উত্তরটা দেখো তোমরা কিভাবে লিখবে, একের দাগের একের উত্তরটা দেখো এইভাবে তোমরা লিখবে, অধিবর্ষের বছরটি হলো 1996। তো নেক্সট যে প্রশ্নটা আছে দেখে নেব আমরা। দেখো 1.2 এর যে প্রশ্নটা আছে, তোমার ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হবে। অপশানগুলো দেখে নাও, কয়ের দাগে যেটা আছে সকাল 7টায়, ক্ষয়েতে আছে দেখো সকাল 10টায়, গয়েতে আছে দুপুর 12টায়, আর ঘয়েতে আছে বিকেল 4টে। তো এখান থেকে দেখো আমাদের রাইট অ্যান্সার কি হয়ে যাবে, দেখো তো আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান গ। তাহলে কটায় হবে না, দুপুর 12টায় হচ্ছে কি তোমার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হবে। এবার উত্তরটা কিভাবে লিখবে দেখো, 1 2 দাগ নাম্বার দেবে, তোমার ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হবে দুপুর 12টায়। ঠিক আছে, তো চলো আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই, আমাদের তৃতীয় প্রশ্ন। তো আমাদের তৃতীয় প্রশ্ন দেখো যেটা আছে 1 3, যে তারিখে মহাবিষুব হয় সেটি হলো 17 মার্চ, 21 মার্চ, 25 মার্চ, 29 মার্চ। তো দেখো আমাদের মহাবিষুব হয় মূলত কত, 21 মার্চ তারিখে। তাহলে উত্তরটা কিভাবে লিখবে দেখো, 1 3 দাগে যে তারিখে মহাবিষুব হয় সেটি হলো 21 মার্চ। ঠিক আছে, তাহলে মহাবিষুব কবে হয় আমাদের, 21 মার্চ তারিখে। তো চলো এবার এখানে যে প্রশ্নপত্রে যেটা আছে, তো তারপরে দেখবো আমরা পরবর্তী যে দাগ নম্বরে যে প্রশ্নটা দিয়েছে সেই প্রশ্নটা জেনে নেব, তার সঙ্গে আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর জানবো। তো দেখো 2 এর 1 দাগে যেটা বলা হচ্ছে, বাক্যটি সত্য হলে ঠিক আর অসত্য হলে ভুল লেখো। ঠিক আছে, মূলত দেখো এখানে দুটো প্রশ্ন থাকবে 1 মার্কসের, তো সেখানে 2 1 2। তো এবার 2 এর 1 দাগের 1টা দেখো কি বলা আছে, 22 ডিসেম্বর পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান হয়। তো এখানে মূলত দেখো যেভাবে কালো কালিতে লেখা আছে এইভাবে একটা কালিতে তোমরা লিখবে, পাশে এরকম নীল কালি দিয়ে ভুল। এটা 22 ডিসেম্বর পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান হয় না, 22 ডিসেম্বর মূলত আমাদের হয়ে থাকে সূর্যের দক্ষিণায়ন হয়ে থাকে। ঠিক আছে, তারপরে 2 এর 1 দাগের 2 এরটা দেখো কি বলা আছে, আমাদের দেশে যখন শরৎকাল, দক্ষিণ গোলার্ধে তখন বসন্তকাল। তো এটার যে বাক্যটা দেখো এটা একদম ঠিক, তাহলে এটাকে আমরা পাশে কি লিখেছি, ঠিক বা এটা সত্য বাক্য। ঠিক আছে, তো নেক্সট প্রশ্ন দেখো 2.2তে দেখো কি বলা আছে প্রশ্নটা, একটি বা দুটি শব্দে উত্তর দাও। এখানে মূলত 3টি প্রশ্ন থাকবে, 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। 2 এর দাগের 2 এর 1টা কি বলা আছে দেখো, যে কল্পিত রেখার চারিদিকে পৃথিবী আবর্তন করে তার নাম লেখো। এবার উত্তরটা তোমরা এইভাবে লিখতে পারো, দাগ নাম্বার দিয়ে ডিরেক্ট এরকম তীর চিহ্ন দিয়ে লিখতে পারো, পৃথিবীর অক্ষের চারিদিকে পৃথিবী আবর্তন করছে। তাহলে পৃথিবীর কোন দিকে, বা যে কল্পিত রেখার চারিদিকে পৃথিবী আবর্তন করছে, না পৃথিবীর অক্ষের চারিদিকে পৃথিবী আবর্তন করে। তারপরে দেখো নেক্সট যে প্রশ্নটা আছে 2 এর দাগের 2 এর 2 এরটা যেটা আছে দেখো, বিষুব কথার অর্থ কি। উত্তরটা তোমরা এইভাবে লিখবে, বিষুব কথার অর্থ হলো দিন রাত্রি সমান। হ্যাঁ, তো চলো নেক্সট প্রশ্নটা দেখে নিই। তো দেখো আমাদের যেটা লাস্ট প্রশ্ন আছে এই দাগের 2 এর 2 এর 3 এরটা দেখো যেটা আছে মূলত, কোন মাসে পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে অবস্থান করে। তো উত্তরটা দেখে নাও,
জানুয়ারি মাসে পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে অবস্থান করে। তাহলে বুঝতে পারলে কোন মাসে? জানুয়ারি মাসে। তো চলো এবার আমরা নেক্সট যে প্রশ্ন আছে 3-এর দাগে, সেই প্রশ্নগুলো দেখবো। দেখো 3-এর দাগে যেটা মূলত বলা আছে, 3-এর দাগে যেটা বলা আছে দেখো, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। ঠিক আছে, এখানে মূলত দেখো দুটো প্রশ্ন 2 নম্বরে লিখতে হবে, তার জন্য কত থাকছে? 4 নাম্বার থাকবে। ঠিক আছে, 3-এর 1-এরটা কি বলা আছে দেখো, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবসময় সমান হয় না কেন? এই প্রশ্নটার উত্তর দেখো কিভাবে লিখবে। তার আগে তোমাদের একটা বলবো কথা, দেখো পরীক্ষার খাতাতে দেখো তোমরা কখনোই এই জিনিসটা কখনো করবে না, কেউ প্রশ্ন লিখে কখনো কেউ উত্তর করবে না, কারণ তোমরা অনেকটাই ছোট আছো বা তোমরা অনেক কিছু শিখতে হবে তোমাদেরকে। তোমরা এখন যে পজিশনে আছো, তোমাদের বলবো দেখো, তোমরা অনেকেই প্রশ্ন এরকম করে দাও যে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সমান হয় না কেন, তারপরে উত্তর লেখো। তোমাদের বলবো দেখো ওরকম কিছু করার দরকার নেই। 3-এর 1-এরটা লিখবে এইভাবে দিয়ে, এরকম একটা স্টাইল করতে পারো, করে এরকম লিখবে, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবসময় সমান হয় না কারণ, বলে এবার নিচে আন্ডারলাইন করলে, করে এরকম একটা স্টাইল মতন দিলে, দিয়ে এবার লেখা শুরু করবে। দেখো পৃথিবী তার আবর্তন গতিতে নিজের মেরুদণ্ডের ওপর অবিরাম ঘুরতে ঘুরতে একটি উপবৃত্তাকার কক্ষপথে সূর্যের চারিদিকে ঘুরছে। সূর্য এই উপবৃত্তাকার কক্ষপথটির নাভিতে অবস্থান করছে বলে সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব সারা বছর সমান থাকে না। এক সময় পৃথিবী সূর্য থেকে বেশি দূরে অবস্থান করে, এক সময়, তো এটাকে, এই অবস্থানটাকে আমরা কি বলে থাকি? অপসূর বলে থাকি। আবার এক সময় পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে এসে অবস্থান করে, একে আমরা কি বলে থাকি? অনুসূর বলে থাকি। তো মূলত এই জন্য আমাদের কি হয়ে থাকে না, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবসময় সমান হয় না। বুঝতে পারলে? তো চলো নেক্সট যেটা দেখে নেবো আমরা, 3-এর 2-এর যে প্রশ্নটা আছে দেখো। তো দেখো এখানে 3-এর 2-এর দাগে যে প্রশ্নটা আছে, পৃথিবীর পরিক্রমণ গতির আরেক নাম বার্ষিক গতি কেন? তো একইভাবে বলবো, দেখো এইভাবে একটু স্টাইল করে নিয়ে এইভাবে তোমরা হেডিংটা করবে, পরিক্রমণ গতির আরেক নাম বার্ষিক গতি হওয়ার কারণ, বলে এরকম একটা পয়েন্ট করে দিয়ে এরকম আবার একটা স্টাইল করবে, দিয়ে লিখবে এইভাবে, সূর্যকে একবার সম্পূর্ণ প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, বা প্রায় 365 দিন 6 ঘন্টা। ঠিক আছে, সূর্যের চারপাশে পরিক্রমণে পৃথিবীর একটা বছর পূর্ণ হয় বলে পরিক্রমণের অপর নাম বার্ষিক গতি। তাহলে মূলত দেখো, আমরা যখন যদি পৃথিবীকে সূর্য যখন পৃথিবীকে পরিক্রমণ করছে, সেই পরিক্রমের কালটা কত হচ্ছে না, মূলত 1 বছর। ঠিক আছে, তো 1 বছর পূর্ণ হয় বলে, তাই জন্য আমরা পরিক্রমণ গতির আরেক নাম কি বলে থাকি? বার্ষিক গতি। হ্যাঁ, তো চলো নেক্সট যে প্রশ্নটা দেখবো 4-এর দাগে। এইবার দেখো মূলত 4-এর দাগে যে পার্থক্যটা আছে, তোমাদের বলবো দেখো পার্থক্যর পয়েন্টটা একটু নতুন ধরনের পয়েন্ট। তো তোমরা অবশ্যই এটা যদি করতে পারো তাহলে পরীক্ষায় তোমরা অনেকটাই অ্যাডভান্টেজ পাবে। তো 4-এর দাগে যে প্রশ্নটা বলা আছে দেখো, নিচের প্রশ্নটির উত্তর দাও। 3-1-3। তো এখানে মূলত দেখো এইভাবে স্টাইল করে দিয়ে অপসূর ও অনুসূরের মধ্যে পার্থক্য, এইভাবে তোমরা একটা পয়েন্ট করতে পারো। দিয়ে এবার দেখো প্রথম যে পয়েন্টটা নেওয়া হচ্ছে 3 নম্বরের জন্য, 1 নম্বর হচ্ছে সংজ্ঞাগত। তো সংজ্ঞাগততে দেখো আমরা কি জানবো, অপসূর কাকে বলে? 4ই জুলাই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সব থেকে বেশি হয়, প্রায় 15 কোটি 20 লক্ষ কিলোমিটার, একে কি বলা হয়? অপসূর বলে। অপর পক্ষে 2রা জানুয়ারি পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে কম হয়, 14 কোটি 70 লক্ষ কিলোমিটার, একে অনুসূর বলে। সুন্দরভাবে সংজ্ঞাটা করলাম। আরেকটা কথা তোমাদের একটু খেয়াল করিয়ে দিই, এখানে মূলত দেখো তোমাদের এই যে পার্থক্যটা কিভাবে হচ্ছে, দেখো মূলত এই অপর পক্ষে কথাটার দ্বারাই তোমাদের মূলত পার্থক্য হচ্ছে। অবশ্যই বলবো দেখো, এই কথাটা যদি না লেখো তাহলে তোমাদের কিন্তু পার্থক্য ভুল সম্পূর্ণ। বুঝতে পারলে? এটা একটা মডিফাইড নোট, এটা তোমাদেরকে অনেক অ্যাডভান্টেজ দেবে। এইভাবে তোমরা ছক কেটে কেটে তোমাদের করতে হবে না। কি বললাম বুঝতে পারছো? তো এইটা অপর পক্ষটি মাস্ট বি দিতেই হবে তোমাদের। তারপরে নেক্সট দেখো যে 2 নম্বর পয়েন্টটা আছে পার্থক্যের, 2 নম্বর হচ্ছে তারিখগত। তো দেখো আমাদের অপসূর 4ই জুলাই তারিখে হয়, অপর পক্ষে আবার এই কথাটা তোমাদের লিখতে হবে, অনুসূর 3ই জানুয়ারি হয়। নেক্সট দেখো যে পয়েন্টটা আছে 3-এর দাগে যে পয়েন্টটা আছে দেখো, সূর্যের আকৃতিগত। তো সূর্যকে দেখো সামান্য ছোট দেখায় কোন স্থানে? না অপসূর স্থানে। সূর্য অনেকটা দূরে এইভাবে অবস্থান করে। ধরো এখানে পৃথিবী থাকলে অনেকটা দূরে আমাদের সূর্য অবস্থান করে, এই জন্য কি সূর্যকে সামান্য ছোট দেখায়। ঠিক একইভাবে দেখো অপর পক্ষে সূর্যকে সামান্য বড় দেখায় কি? অনুসূর অবস্থানে। কারণ যদি সূর্য এখানে অবস্থান করে, ঠিক তার খুব কাছাকাছি আমাদের কি পৃথিবী অবস্থান করছে, এরকম এরকম স্থানে কি আমাদের পৃথিবী অবস্থান করছে, তাই জন্য মূলত কি সূর্যকে একটু বড় দেখায়। ঠিক আছে, এইভাবে তোমরা 3 মার্কসের একটা পার্থক্য করতে পারো, তাহলে তোমরা 3-এর 3 এখান থেকে সম্পূর্ণভাবে পাবে। এবার মূলত দেখো আমরা যে 5 মার্কসের প্রশ্নটা জানবো, এটাতে মূলত তোমরা দুটো ছবি দিতে পারো। অবশ্যই তোমাদের সঙ্গে আমি দুটো ছবি খুব সুন্দরভাবে ডিসকাস করবো এবং তার সঙ্গে বলেও দেবো কিভাবে কি করবে। তো দেখো এখানে মূলত যে প্রশ্নটা নিয়েছে তোমাদের,
তো এখানে নিচের প্রশ্নটার উত্তর দিতে বলেছে, এখানে মূলত 5 মার্কসের একটা প্রশ্ন, তার জন্য পূর্ণমান কত থাকছে 5। এবার প্রশ্নটা দেখো, চিত্রসহ সংক্ষেপে ঋতু পরিবর্তনের বর্ণনা দাও। তো এবার দেখো তোমরা এইভাবে একটা পয়েন্ট করে চিত্রসহ সংক্ষেপে ঋতু পরিবর্তনের বর্ণনা, ঠিক আছে, দিয়ে এইভাবে স্টাইলটা করে দিয়ে এবার তোমরা লিখবে। তো পৃথিবীর বার্ষিক গতির ফলে 1 নম্বর পয়েন্ট দেবে পৃথিবীর বিভিন্ন স্থানে দিন রাত্রির হ্রাস বৃদ্ধির জন্য উত্তাপের হ্রাস বৃদ্ধি হয়, এবং 2 নম্বর পয়েন্ট দেবে পৃথিবীর কক্ষতলের সঙ্গে মেরুরেখার 66.5 ডিগ্রি কৌণিক অবস্থানের জন্য ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে লম্ব ও তির্যকভাবে পতিত রশ্মির জন্য উত্তাপের পরিবর্তন। প্রধানত এই দুই কারণেই পৃথিবীতে ঋতু পরিবর্তন হয়ে থাকে। মূলত দুটো কারণে পৃথিবীতে ঋতু পরিবর্তন হয়ে থাকে, একটা মূলত কি দিন রাত্রির হ্রাস বৃদ্ধি, আর 2 নম্বর হচ্ছে সূর্যের যে 66.5 ডিগ্রি কোণে হেলে অবস্থান, বা তার জন্য কি কোথাও লম্বভাবে কিরণ পড়ছে, আবার কোথাও কি তির্যকভাবে। যেমন এখানে চিত্রতে বোঝানো আছে, দেখো এই পোর্শনটা সূর্যের কাছে আছে বলে কি এখানে কম দূরত্ব আর লম্বভাবে সূর্যরশ্মি পড়ছে, আর ঠিক এখানে দেখো এই পোর্শনটা তির্যকভাবে পড়ছে, আর এদিকের পোর্শনটা, তাই এখানে কি উত্তাপের পরিমাণ কম, আর এটা তির্যকভাবে পতিত রশ্মি আর এর উষ্ণতাটাও কম, ঠিক আছে। তো এই দুটো কারণেই কি হচ্ছে, আমাদের ঋতু পরিবর্তন হচ্ছে। এছাড়া দেখো এরপরে তোমরা যেটা লিখতে হবে, সূর্য যখন পৃথিবীর যে গোলার্ধে অবস্থান করে তখন সেই গোলার্ধে সূর্যরশ্মি অপেক্ষাকৃত লম্বভাবে পড়ে এবং সেখানে দিন বড় ও রাত্রি ছোট হয়, এবং বিপরীত গোলার্ধে তখন সূর্যরশ্মি তির্যকভাবে পড়ে এবং সেখানে রাত্রি বড় ও দিন ছোট হয়। তাহলে বুঝতে পারছো যেখানে মূলত কি, বা যে গোলার্ধে, ধরো এটা আমরা একটু ছবির সাহায্যে বুঝে নিই, ঠিক আছে। যদি ধরো এটা ধরলাম আমরা হচ্ছে উত্তর গোলার্ধ, আর এটা হচ্ছে আমরা ছবিতে দক্ষিণ গোলার্ধ, যদি এইখানে যদি আমাদের এই গোলার্ধে যদি সূর্যরশ্মি পড়ে এখানে, তাহলে কি হবে, আমাদের দিন বড় হবে রাত ছোট হবে, আর ঠিক এই গোলার্ধে দেখো বিপরীত গোলার্ধে কি হবে, রাত বড় দিন ছোট হবে। এটাই এখানে ছবিতে বোঝানো হয়েছে, ঠিক আছে। তো তারপরে দেখো কি বলা হচ্ছে, এই জন্য লম্বভাবে পতিত সূর্যরশ্মির তুলনায় তির্যকভাবে পতিত সূর্যরশ্মির উত্তাপের পরিমাণ অনেক কম হয়, ঠিক আছে। এবার দেখো তোমাদের সামনে এই ছবিটা দিলাম, তোমরা ছবিটা এঁকে নিতে পারো, কোনো অসুবিধা নেই, তোমরা ছবিটা স্ক্রিনশট করে নাও। নেক্সট দেখো এরপরে আমরা দেখে নেব, এরপরে মূলত যেটা বলা আছে এখানে মূলত দেখো, যদি দিন বড় হয় এবং সূর্যরশ্মি প্রায় লম্বভাবে পড়ে তাহলে পৃথিবী দিনের বেলায় যে তাপ গ্রহণ করে ছোট রাত্রে সেই তাপ পুরোটা বিকিরণ করতে পারে না, ফলে ওই স্থানে তাপ সঞ্চিত হয়ে আবহাওয়াকে উষ্ণ করে এবং তখন সেখানে গ্রীষ্মকালীন আবহাওয়া পরিলক্ষিত হয়। স্বভাবতই যখন যে গোলার্ধ দিন বড় হয় তখন সেই গোলার্ধে গ্রীষ্মকাল এবং বিপরীত গোলার্ধে শীতকাল শুরু হয়। এইভাবে পর্যায়ক্রমে পৃথিবীতে ঋতু পরিবর্তন হয়ে থাকে। তো এর মাঝখানে ঠিক এই যে কথাটা দিলে এখানে একটা তোমরা ছবিটা দিতে পারো, ঠিক আছে। আর একটা ছবি মূলত দেখো এই ছবিটা দিলে হবে, যেটা তোমাদের বইতে দেখবে অপসূর আর অনুসূর অবস্থা আছে, ওই ছবিটা দিলেও তোমাদের কি হবে বলো তো, ওটাও তোমাদের হয়ে যেতে পারে। ওই ছবিটা একইভাবে দিতে পারো। দেখো এখানে মূলত পৃথিবী নেওয়া হয়েছে, এখানে মূলত দেখো এখানে বেশি কিছু 21শে মার্চ, মকর সংক্রান্তি, মকর সংক্রান্তি, এগুলো কিছু লেখার দরকার নেই, শুধু এখানে বসন্তকাল, শীতকাল, গ্রীষ্মকাল, আর এখানে হচ্ছে শরৎকাল, আর এখানে দেখো সূর্য থেকে দীর্ঘতম রাত্রি ও ক্ষুদ্রতম দিন, আবার দীর্ঘতম দিন আর ক্ষুদ্রতম রাত্রি, এটা যদি আমাদের উত্তর গোলার্ধ হয়, এটা যদি দক্ষিণ গোলার্ধ, এইভাবে ছবিটা তোমরা ড্রয়িং করতে পারো। তো ছবিটা তোমরা ভালোভাবে স্ক্রিনশট করে নাও। তো দেখো তোমাদের সঙ্গে সম্পূর্ণ পোর্শনটাই আলোচনা করলাম খুব সুন্দরভাবে। তো অবশ্যই বলবো, দেখো যদি ভিডিও পছন্দ হয় তাহলে লাইক করো এবং বন্ধুদের শেয়ার করো।